যে শ্রমিকরা ফিরে আসছেন চিন্তা করবেন না, বাইরে কাজ করবার দরকার নেই। জেনে রেখো ডাবল ইঞ্জিন, আমার ছাত্রছাত্রীরা মাথা নত করে না, আমার মা বোনেরা মাথা নত করে না, আমার যৌবন মাথা নত করে না, আমার কৃষক শ্রমিক মাথা নত করে না, আমার বুদ্ধিজীবীরা মাথা নত করে না। আচ্ছা চিজ মারি তুমি। সত্যিই তো, যারা বাইরে থেকে ফিরে আসছেন তারা একদম চিন্তা করবেন না। মুখ্যমন্ত্রী আপনাদের জব কার্ড খুলিয়ে 100 দিনের কাজের টাকা দেবে। যেখানটায় আপনারা ডেলি 1000 কি 1200 টাকা বাইরের রাজ্যে কামাতেন, এখন আপনি পশ্চিমবঙ্গে এসে 200 টাকা কামাবেন। আপনার জীবন পুরো ধন্য হয়ে যাবে। আর আপনারা এই মুখ্যমন্ত্রীকে পেয়ে আপনারা খুবই ধন্য। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে পরিযায়ী শ্রমিকদের তাদেরকে জব কার্ড খুলিয়ে তাদেরকে 100 দিনের কাজের মাধ্যমে তাদের কাজ দেওয়া হবে। পশ্চিমবঙ্গে স্কিল ডেভেলপমেন্ট এত পরিমাণে হয়েছে যে তারা 100 দিনের কাজের জন্যই স্কিল তারা ডেভেলপ করেছে, আর কিছুই করেনি। তো আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মিথ্যাচার নিয়ে কথা হবে এবং আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখোশটা খুলে দেওয়া হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। অনেক সময় ডাবল ইঞ্জিন বলে বাংলায় কাজ পাচ্ছি না তো তাই বাইরে গেছে। আমি বলি তুমি ওদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে, ওদের কোয়ালিটি আছে বলে। আমার এখানে যে 1.5 কোটি বাইরের লোক কাজ করে। বলছি দিদি, আমার সাদা মনে একটাই প্রশ্ন আছে যে পশ্চিমবঙ্গে যে 1.5 কোটি মানুষ কাজ করে, আপনাদের কাছে তো হিসাব আছে, তো জেলা ধরে ধরে বলুন কি এই জেলায় এতজন মানুষ কাজ করে। এরা যে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে না, সেই 1.5 কোটি মানুষ মানে তার কথা বলছে। কারণ ইনি রোহিঙ্গাদের মাতা, ইনি মায়া মমতা দিয়ে রোহিঙ্গাদের আগলে রেখেছেন। বাংলাদেশিদের জন্য দরদ একদম উথলে উথলে উঠছে। পশ্চিমবঙ্গের মানুষের জন্য এনার কোনো দরদ নেই। ইনি একজন গর্ভবতী মহিলা, বাংলাদেশের বাংলা ভাষা নিয়ে তিনি গর্ববোধ করেন। তাহলে তোমরা আমাদের বাংলা বললেই তাকে কেন এত অত্যাচার করবে? এত ঢপবাজ, চিটিংবাজ এবং দাঙ্গাকারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আদৌ দেখেছে কি না সেটা আমাদের জানা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মরার আগে তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন এবিপি আনন্দে যে তোমরা 10 বছর এই মুখ্যমন্ত্রীকে রাখো, তারপরে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন হবে সেটা তোমরা দেখতে পাবে। সত্যি আজকে পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কী ধরনের চিটিংবাজ, কী ধরনের ধাপ্পাবাজ আর কী ধরনের প্রতিহিংসাকারী মুখ্যমন্ত্রী ইনি। ইনার দৌলতে পশ্চিমবঙ্গে খুন, রেপ এইসব কিছু বেড়েই চলেছে। আর ইনি তার নিজের মশগুলে মগ্ন আছেন। কোনো রোহিঙ্গা ভোটার কাটা যাবে না, কোনো মৃত ভোটার কাটা যাবে না, কোনো কিছু করা যাবে না। ভোটার লিস্ট যেমন আছে তেমনই থাকবে। ইনারা এতটা সৎ, তাহলে ইনাদের ভয় কোথায়? ইনি আজকে চিৎকার করে করে চোরেদেরকে সাপোর্ট করছেন এবং ইনি আজকে চিৎকার করে করে বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ নাকি ভালো আছে। কি ভালো আছে সেটা পশ্চিমবঙ্গের মানুষই জানে। যদি তোমার রাজ্যে এত স্কিল ডেভেলপমেন্টওয়ালা মানুষ থেকে থাকে, যাদের তুমি স্কিল ডেভেলপ করিয়েছো, তো তারা বাইরের রাজ্যে কেন যাচ্ছে? তারা তো পশ্চিমবঙ্গের স্কিল ডেভেলপমেন্টগুলো তাদের কাজে লাগাতে পারে। পশ্চিমবঙ্গে কাজের অভাব আছে নাকি? আর সেই তাদেরকে স্কিল শিখিয়ে নাসা থেকে ভাষা, তারপরে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে এনে জব কার্ডে নাম লিখিয়ে 100 দিনের কাজে অংশগ্রহণ করতে বলবে, সেটা আমরা ভালো করেই জানি। নিজের ভাইপোর ছেলে মেয়ে তারা পড়বে ইংলিশ মিডিয়ামে, আর যারা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ তারা বাংলা ভাষার জন্য মুখ্যমন্ত্রী যে লড়ছে তারা বাংলা মিডিয়াম স্কুলে পড়বে এবং মুখ্যমন্ত্রী ঘুষ খেয়ে তাদের দলের লোকেদেরকে চাকরিতে ঢোকাবে এবং সেই সব অশিক্ষিত শিক্ষকদের হাতে তোমাদের ছেলে মেয়ে পড়বে। আর ভাইপোর ছেলে মেয়ে তারা ইংলিশ মিডিয়ামে আরামসে পড়ে ওরা ভালো একটা জায়গায় কাজ পেয়ে যাবে। এত অসভ্য বর্বর মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসী একটাও দেখেনি, বিশ্বাস করো। जनता माफ नहीं करेगी। কেন এত সন্ত্রাস করবে আর জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে? এই অত্যাচার, এই অনাচার, এই ব্যভিচার লোকে সহ্য করবেন না। সবচেয়ে বড় অত্যাচারী, সবচেয়ে বড় ব্যভিচারিণী আর সবচেয়ে বড় হচ্ছে চিটিংবাজ, সেটা আমাদের পশ্চিমবঙ্গেরই মুখ্যমন্ত্রী। কারণ তিনি 26,000 লোকেদের সাথে চিটিংবাজ করেছেন। চিটিংবাজি করার পরেও এখনও পর্যন্ত তিনি বলে যাচ্ছেন কি সরকার আপনাদের পাশে আছে। কি করে পাশে আছে সেটা উনি ভালো করে বলতে পারবেন। অভয় আর মায়ের সাথে ব্যভিচারিণীর মতো আচরণ করেছেন। তাদেরকে নাকি বিজেপির এরা দালাল হিসাবে আখ্যায়িত করেছে। তাদের মেয়ে হারিয়েছে এবং তাদের যে মনের কষ্ট সেটা মুখ্যমন্ত্রী ভরাট করতে গিয়ে তাদের জন্য 10 লক্ষ টাকা তিনি ঘোষণা দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে কোনো একটা খারাপ এবং দুঃখজনক ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী তার কেন হয়েছে সেটা তিনি বলে দিতে পারেন। মানে তিনি, আমার যতদূর মনে হয়, তিনি ওই যে ধ্যান করে না, অনেক সাধুসন্তরা আছেন, দিয়ে বলে দেন যে তোমার বাড়িতে এই ছাগলটা ওখানে চলে গেছে, সেরকম মুখ্যমন্ত্রী এইরকম একজন ধ্যানী মানুষ, জ্ঞানী মানুষ। তিনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন যে ওই ঘটনাটা কেন হয়েছে। শুধুমাত্র মালদা মুর্শিদাবাদের ঘটনা নয়, যেখানটায় তিনি বলেছিলেন যে বিজেপি নাকি রোহিঙ্গাদের ঢুকিয়ে ওখানটায় দাঙ্গা করিয়েছে, কিন্তু তিনি অন্য তার যে অভয়া কেন কীভাবে মারা গেল সেটা তিনি বলতে পারেননি। বা পশ্চিমবঙ্গে আজকে বাংলা ভাষা নিয়ে কার কখন কি হবে, কে কোথায় মার খাবে সেটা নিয়েও তার জানাশোনা ছিল না। যদি তিনি জানতেন তাহলে বাইরে থেকে লোকগুলোকে আনিয়ে নিতেন। আহারে কি কোন কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে?
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী তিনি বাংলা জাতিটাকে মূর্খ বানিয়ে রাখার একটা পরিকল্পনা নিয়ে নিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গের বাংলা জাতিটাকে, এই জাতিটাকে ধ্বংস করার পথে তিনি নিয়ে গেছেন। না হলে তিনি 600 মাদ্রাসা খুলে সেখানটায় কোরআনের শিক্ষা দিতেন না, সেটা আলাদা ব্যাপার। আজকে বাংলা ভাষায় আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী এবং তিনি ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করছেন যে তোমাদেরকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তোমরা প্রতিবাদ করবে না? আমাদেরকে বাংলাদেশে ভাই কেন পাঠাতে যাবে, আর বাংলাদেশ সরকারও আমাদেরকে কেন নেবে? আমার সাদা মনে একটাই প্রশ্ন, এই যে ধাপ্পাবাজি, চিটিংবাজি আর জুয়াচুরি, মিথ্যে কথা বলা, এটা ইনাদের বংশগত অধিকার। এনার বাবা মা বলেছিল ইনি, তারপরে এনার ছেলে তো বলেই চলেছে। তো এরকম বলে বলে এনারা পুরো ধাপ্পাবাজি করে করে পশ্চিমবঙ্গের মানুষকে চিটিংবাজি শিখিয়ে এবং তিনি অন্যান্য রাজ্যে পাঠাবেন, সেখান থেকে মার খেয়ে ওরা ঘরে ঢুকবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো এত ধাপ্পাবাজ মুখ্যমন্ত্রী আপনি দেখতেই পাবেন না। সবাইকে নাকি ধরে ধরে বাংলাদেশে পাঠানো হচ্ছে, আর বাংলাদেশ সরকার তো এনার বললাম না মাঝখানেরটা, তাই ওনারা নিয়ে নিচ্ছেন পশ্চিমবঙ্গের লোকগুলোকে জোর করে যারা পাঠাচ্ছে। ওনাদের দেশের কোনো স্বাভিমান নেই বা ওনাদের দেশে কোনো আইন কানুন নেই। পশ্চিমবঙ্গের যারা এসছে তাদেরকে নাকি ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। কী করে পাঠাচ্ছে বা তারা কেন নিচ্ছে সেটা নিয়ে গভীর সংশয় আছে। এটা হাস্যকর। তোমরা মেনে নেবে? তোমরা মেনে নেবে কি? মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? না ভাই বোনেরা আছেন যারা দূর দূরান্তে তারা মেনে নেবেন? না ভাইরা মেনে নেবেন? না কৃষকরা মেনে নেবেন? না শ্রমিকরা মেনে নেবেন? না হিন্দুরা মেনে নেবেন? না মুসলিমরা মেনে নেবেন? না শিখরা মেনে নেবেন? না খ্রিস্টানরা মেনে নেবেন? কেউ মানবে না। আমরা তো হিন্দু, তাই আমরা মেনে নেব, কারণ আমাদের কোনো মানুষের কোনো ক্ষতি হবে না, সেটা আমরা ভালো করেই জানি। আর আমাদের বাড়িতে নোটিশ আসছে না, যারা উদ্বাস্তু তাদের বাড়িতেই নোটিশ আসছে, এবং তাদের জন্য মুখ্যমন্ত্রী যে এত দরদ উথলে উঠছে এবং এই দরদগুলো মুখ্যমন্ত্রী এতদিন কোথায় ছিল সেটা আমাদের অন্তত মাথায় ঢুকছে না। বা ইনি তাদের জন্য এত কেন ভাবছেন? কোন লোকগুলোকে জোর করে করে পাঠিয়ে দিচ্ছে? ইনি তো সিপিএমের আমলে উদ্বস্তি করে তুলেছিলেন বিধানসভায়। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গটা নাকি রোহিঙ্গায় ভরে গেছে, এত নাটকবাজি, টমেটো সস লাগিয়ে তিনি রাস্তায় শুয়েছিলেন। ইনার মতো ড্রামাবাজ, ইনার মতো ধাপ্পাবাজ, এটা পশ্চিমবঙ্গের মানুষ এখনও বুঝতে পারছে না। এই আদিবাসীদের কাছে গিয়ে উনি ভালো করে মিটিং করছেন। আজকে একজন শিক্ষিতকে জিজ্ঞাসা করুন যে আমাদের মুখ্যমন্ত্রী কেমন, সে ঠিক বলবে এর মতো চিটিংবাজ মুখ্যমন্ত্রী আর আমাদের পশ্চিমবঙ্গে এর আগে কেউ দেখেনি বা এর আগে আসেওনি। কারণ শিক্ষিতরা জানে শিক্ষার কতটা গুরুত্ব, আর শিক্ষিতরা জানে যে এই মুখ্যমন্ত্রী কতটা ঢব্বাজ, চিটিংবাজ। মানব না। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। এই মুখ্যমন্ত্রী ইনি এতটাই চিটিংবাজ যে বাবা সাহেব আম্বেদকর, রবীন্দ্রনাথ ঠাকুর ছবির সামনে দাঁড়িয়ে রাজনীতি করছে। ইনি যে কী করতে কোথায় যান সেটা ইনি জানেন না। ইনি মৃতদেহের পাশে শুয়েও তিনি রাজনীতি করে দিতে পারবেন, এত বড় মাপের রাজনীতিবিদ। কারণ বামফ্রন্ট সরকারের সামনে মহিলাদের নাটক তো তোমরা জানো, একটুখানি যদি ব্যথা হয় মরে গেলাম, এই করে করে সংবাদ মাধ্যমের ফোকাসটাকে নিজের দিকে টেনে তিনি পুরোটাই বাম সরকারকে হিলিয়ে দিয়েছিলেন। এনার হাতে পায়ে লাগুক কি না লাগুক, ইনি মোটামুটি ব্যান্ডেজ বেঁধে তিনি চলে গেছেন হসপিটালে। আচ্ছা, আমাদের মুখ্যমন্ত্রী তো ছাত্র যুবদের একটা কথা জিজ্ঞাসা করেছে। তো পশ্চিমবঙ্গে আমার একটা জিনিস খুব জানার আছে, যে মুখ্যমন্ত্রীর পা ভেঙেছিল তোমরা ভালো করে জানো, মুখ্যমন্ত্রীর মাথাও ফেটেছিল সেটাও তোমরা ভালো করে জানো। তো আমার সাদা মানে একটাই প্রশ্ন, মাথাটা তো তার বাড়িতে ফেটেছিল, বাড়িতে ফাটার পরে তার মাথা থেকে যখন রক্ত পড়ছিল তখন ছবি তোলার জন্য অনেকেই ছিল। আর মুখ্যমন্ত্রীর বাড়িটা এমন মুখ্যমন্ত্রীর বাড়ি যেখানটায় কোনো রকম কোনো ব্যান্ডেজ ছিল না, তাকে ব্যান্ডেজ বাঁধতে হসপিটালে নিয়ে যেতে হলো। তাহলে ভাবো যেটা কোন ধরনের চিটিংবাজি হয়েছে তোমাদের সাথে। আজকে তোমরা এটা মেনে নেবে তো? বাম দিকে ফাটলে ডান দিকে ব্যান্ডেজ হচ্ছে, বাম পা যেটা তার ভেঙেছিল সেই পাটা নিয়ে তিনি দোলাতে দোলাতে সবসময় এদিক ওদিক যাওয়া আসা করছেন, কিন্তু হুইল চেয়ারে বসে তিনি পুরো ইলেকশনটা পার করে দিলেন। ইলেকশনের রেজাল্ট বেরোলো, মুখ্যমন্ত্রী সুস্থ। কি করে হয় ভাই? এ তো অসাধারণ মহিলা, শুধু সাধারণ নয়, অসাধারণ। আজকে মতুয়াদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে। মুম্বাইতে দুজন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো, সে বাংলায় কথা বলে বলে। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, যে পশ্চিমবঙ্গে এর আগে কেউ মারা গেলে বাইরের রাজ্যে গিয়ে তখন তো এত কথা উঠতো না, তখন সে বাংলাভাষী না বাংলাভাষী নয় সেটা নিয়ে তো এত কথা উঠতো না। যারা মাটি চাপা পড়ে মারা গেছে, যারা হয়তো ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে, তাদের কথা তো উঠতো না। বা তারা বাংলা বলে বলে ইলেকট্রিক শক খেয়েছে, তারা বাংলা বলে বলে মাটি চাপা পড়েছে। পশ্চিমবঙ্গে তাহলে যত মানুষ মরছে তারাও বাংলা বলে বলেই মরেছে হয়তো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি মুম্বাইতে কুচি কুচি করে কাটা হয়েছে, তার যে আগে কোনো রিলেশন ছিল কি না বা তার কারোর সাথে ঝামেলা ছিল কি না সেটা তিনি তদন্তের আগেই বলে দিচ্ছেন যে সে বাংলা বলে বলে তাকে মেরে দিয়েছে। তাহলে ইনার কাছে আইন কানুন, শিক্ষা ব্যবস্থা কোনো কিছুর কোনো দাম নেই। সারা দিন বাংলা খেয়ে থাকে, তাই এর মনটা পুরো বাংলা ভাষা বাংলা হতে হতে চলছে আর কি। প্রতিবাদ করব না,
বলুন দেখি, আমরা না করলে কে করবে? সত্যিই তো মুখ্যমন্ত্রীর আন্দোলন লগ্নে জন্ম, এবং এই আন্দোলন নিয়েই তিনি আজকে ক্ষমতায় এসেছেন। এই আন্দোলন করে তিনি টাটাদেরকে সিঙ্গুর থেকে তাড়ালেন, আন্দোলন করেই নন্দীগ্রামের চাষিদের তিনি হিতে আন্দোলন করতে গিয়ে নিজের মাথাটা ফাটালেন, তিনি নিজের হাত পা ভাঙলেন, এবং সেই নন্দীগ্রামের মানুষই নাকে কাপড় খুলিয়ে ছাড়লো। তো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এতটাই সহানুভূতিশীল যে তার যত আন্দোলন হয়েছে সে আন্দোলনের একটা খারাপ দিক সবার সামনে চলে এসেছে, কিন্তু আন্দোলনের ফলে যে ভালো দিক সেটা কারোর সামনে আসেনি। এ মাটিকে আমরা ভুলতে পারি? এ মাটি আমার মা। তবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার একটা জিনিস জানার খুব অধিকার আছে, যে মাটির জন্য আমাদের মুখ্যমন্ত্রী আন্দোলন করেছিলেন, যে মাটির জন্য সিঙ্গুর থেকে টাটাকে সরিয়েছিলেন, সেই মাটিতেই তিনি 2011 সালের পরে গিয়ে আলু লাগালেন, সরষে লাগালেন। কিন্তু আজকে কি সিঙ্গুরের সাধারণ মানুষ তারা কি ওখানটায় চাষযোগ্য জমি ফিরে পেয়েছে? এই মাটি তো তোমার মা, সেই মায়ের জন্য তুমি কি করেছো? প্রহসন দেখাতে গিয়ে, নিজের অঙ্গভঙ্গি দেখাতে গিয়ে তুমি সেখানটায় গিয়ে সরষে চাষ করে দেখালে, কিন্তু সরষে ফুল এলো না। আজকে পশ্চিমবঙ্গবাসীকে তুমি এই সেমভাবেই টুপি পরাচ্ছ সব কিছুতে। তোমার যত আন্দোলন সব চিটিংবাজি, ধাপ্পাবাজির আন্দোলন। তুমি যদি জানো যে বাংলা ভাষার বলার জন্য কোনো মানুষ মার খাচ্ছে বা তাকে খুন হতে হচ্ছে, তুমি সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছ না? বা সেটা নিয়ে পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্ট আছে, সেখানে কেন কেস করছো না? সেগুলো নিয়ে তো তোমরা কোনো কিছু করছো না, তোমরা শুধুমাত্র ভোটের প্রচারের জন্য আন্দোলন রেখেছো। সেই আন্দোলনের ফলে কার কী উপকার হবে সেটাও আমাদেরকে একটু বুঝিয়ে দাও। কত পাতেলা। আমার ঘরের মা যেমন মা, ঘরের মা যেমন আম্মা, আমার ঘরের মা যেমন মাদার, জন্মভূমি এটা আমাদের কর্মভূমি, এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের পুণ্যভূমি। তাহলে বলছি দিদি, 100 দিনের কাজের টাকায় এই মাটির বুকেই তুমি কোদাল দিয়ে আঘাত করে 3বার ফার্স্ট হয়ে গেলে, পুরো ভারতবর্ষের মধ্যে প্রথম ছিলে তুমি। তাহলে এই মাটি যদি তোমার মা হয়, এই মাটির বুকে তুমি কি করে 100 দিনের কাজ করাতে পারো? তাহলে কেন্দ্র সরকার তো ঠিক করেছে, তোমার মায়ের কথা ভেবে এটা তারা টাকাটা বন্ধ করে দিয়েছে। সব থেকে তো তাহলে তোমারই উপকার হওয়ার কথা। এই মাটি তো তোমার মা, এই মাটিতে কি করে তুমি আঘাত করতে পারো দিদি? নিজের ভাষায় কথা বলাটা অপরাধ। যদি কেউ মনে করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হবে, যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন। সিপিএম সরকার 2004 সালে এই কথাটা নিয়ে মুখ্যমন্ত্রীকে উত্তম মধ্যম দিয়েছিল। তখন আমাদের মুখ্যমন্ত্রী হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতেও বলেছিলেন, না পশ্চিমবঙ্গে রোহিঙ্গাতে ভরে গেছে। এবং সেই রোহিঙ্গাদের আজকে 2011 সালের পর থেকে সেই রোহিঙ্গাগুলো গায়েব হয়ে গেছে, বা এই মুখ্যমন্ত্রী তাদের কিডনি চোখ টোক খুলে হয়তো বেচে দিয়ে তাদেরকে গায়েব করে দিয়েছে। হতে পারে, হবে বলছি না, কারণ এই মুখ্যমন্ত্রী তো অনেকটাই দয়াবান। ভাইপোর জন্য সে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কিডনি বেঁচে দিতে পারে। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা লড়াই দিল, প্রাণ দিল, জীবন দিল, লড়াই করলো, সংগ্রাম করলো, দেশ বাঁচালো। আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি। তোমাদের কোন লোকেরা আন্দোলন করেছিল বলো তো? তোমাদের কোন লোকেরা লড়াই করেছিল, বা তোমাদের কোন লোকেরা মৃত্যুবরণ করেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে? তুমি সবসময় আমাদের লোকেরা বলো, মানে তুমি তো তৃণমূল ছাড়া কিছুই বোঝো না। কারণ একটা প্রশাসনিক সভাতে গেলেও তুমি তোমার তৃণমূল, বিজেপি, সিপিএম কেন্দ্র টাকা দিচ্ছে না, এই কথাটা তিনি সবসময় বলতেই থাকেন। তো আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে আপনি তো স্বাধীনতা সংগ্রামের সময় তাদের যে মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের সাথে দেখা করতে গেছিলেন, তো সেখানটায় গিয়ে আপনি কি দেখেছিলেন? আমাদের কোন নেতারা, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের কোন নেতারা ওনারা গিয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন? আর আজকে তুমি যে বলছো মতুয়া, মুসলিম, হিন্দু, আরে দেশটা বিভাজন হয়েছিল হিন্দু মুসলিমের উপরে ভিত্তি করে। এখানটায় মতুয়াকে আর রাজবংশীকে এগুলো ভিত্তি করে নয়। বাংলাদেশেও অনেক রাজবংশী ছিল যারা অনুপ্রবেশ করে ভারতে এসেছিল। ভারত সরকার যদি চায় এখন যে আমি তাদেরকে রাখবো না, সে রাখবে না। তোমার এত অসুবিধাটা হচ্ছে কেন বাবা? তুমি তার মানে তুমি একা স্বদেশী। তুমি কোথায় ছিলে? তোমাদের জন্ম হয়েছিল তখন? তোমাদের রাজনৈতিক দলের তখন জন্ম হয়েছিল? যদি আমায় বলেন, আমি কংগ্রেস করতাম, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল 99-এ, তার আগে আমি কংগ্রেস করতাম, কাজে আমি স্বাধীনতা সংগ্রাম জানতাম, আমার পিতৃপুরুষরা করতেন। দেখো, আরেকটা ঢপবাজি শুরু হয়ে গেল যে 1999 সালে তিনি কংগ্রেস করতেন, তখন নাকি তার পিতৃপুরুষরা সবাই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু কোনো একটা ব্যানার্জি পরিবারের কোনো মানুষ, তার পিতৃদেব মাতৃদেব কোনো একজনের নাম আজ পর্যন্ত পাওয়া যায়নি স্বাধীনতা সংগ্রামে। তো এনারা কী ধরনের সংগ্রাম করেছিলেন এনারাই হয়তো জানেন, বা মমতা ব্যানার্জির তো বাবা অনেক হতে পারে। এই জিনিস আমরা বরদাস্ত করব না, এই জিনিস আমরা মানব না। আমি পরিষ্কার বলি, আমার ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, লক্ষ্মীর ভাণ্ডারে মা লক্ষ্মীরা যারা আছেন, রুখে দাঁড়াবেন। এত নাটক না করে পশ্চিমবঙ্গের মানুষকে এত
উৎসাহিত না করে তুমি একটা কাজ করো, তুমি আইনের পথে যাও, কারণ তোমার আইনের পথে যাওয়ার খুব দরকার আছে। ভারতবর্ষের মা বোনেদের নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে তোমাকে আর বেশি উস্কাতে হবে না। তাদেরকে 500 টাকা 1000 টাকা দিয়ে মৃত্যুর মুখে ঢেলে দিতে চাইছো? কখনো কোনো মা বোন যাবে না, আমি বলছি, কেউ যাবে না, কেউ রুখে দাঁড়াবে না। তুমি যেখানটায় দাঁড়িয়ে কথাগুলো বলছো সেখানটায় কিন্তু কোনো অনুপ্রবেশকারী নেই। আর তুমি যেখানটায় দাঁড়িয়ে আন্দোলন করো সেখানটায় বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে না। যেখানটায় হচ্ছে সেখানে গিয়ে আন্দোলন করো, তার বিরুদ্ধে প্রতিবাদ করো। আমাদের বাংলার মা বোনেরা কী করে প্রতিবাদ করবে? এসব ঢপবাজি, চিটিংবাজি আর জালিয়াতি এগুলো তোমার রক্তে আছে, এটা আমরা জানি। রক্ত দোষ থাকলে আর কি করা যাবে বলো? নাটক কম করো প্রিয়। কালকে পর্যন্ত 2555টি ক্যাম্প হয়েছে, যেখানে 12 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। একদম আমাদের পাড়া তোমাদের সমাধান, মানে তৃণমূল নেতাদের সমাধান। সেইতে এখনও পর্যন্ত 2500-এর উপরে ক্যাম্প হয়েছে, 12 লক্ষের উপরে মানুষ তারা অংশগ্রহণ করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমার সাদা মনে একটাই প্রশ্ন আছে, যে কতজন মানুষের কী উপকার হয়েছে? এবং একটা ক্যাম্পে 10 লক্ষ টাকা দেওয়া হবে, এবং সেই 10 লক্ষ টাকা নিয়ে কার কত কীভাবে কী উপকার করবে, কোন রাস্তাটা করবে, জলের ট্যাপ করবে, সেটা আমাদেরকে একটু বলে দিও। বা এই যে পরিসংখ্যানগুলো আজকে বলছো, কাজ হয়ে যাওয়ার পরে কোন মানুষের কী উপকার হয়েছে পুরো জেলার নাম ধরে ধরে ওয়েবসাইটে দিয়ে দাও। তাহলে আমরা জানতে পারবো যে আমাদের চিটিংবাজ মুখ্যমন্ত্রী বাপের বেটির মতো কাজ করেছে, নাহলে ঢপ দিয়েছে সব। আর এরা জন্ম থেকেই ঢপ দিয়ে আসছে, ঢপের ঔরসে জন্ম এগুলো। ঝাড়গ্রাম জেলাতেও 38টি ক্যাম্প হয়েছে, প্রায় 14,000 মানুষ অংশগ্রহণ করেছে। গতকাল মেদিনীপুরে আমি একটা জায়গায় ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম না, এত ভিড় মানুষের, যে আমি গেলে স্ট্যাম্পিড হয়ে যাবে। আমি স্ট্যাম্পিড আটকানোর ভয়ে আমি ঢুকলাম না। দেখো নিজের বেজ্জতিটা কী করে করছে। পশ্চিমবঙ্গের মানুষের নাকি এখানটায় কাজের খুব চাপ, পশ্চিমবঙ্গে নাকি কাজের অভাব নাই। তাহলে আমাদের পাড়া আমাদের সমাধানে মানুষগুলো কোথা থেকে আসছে? এত ভিড়, এত তোমার চাপ, তুমি গেলে সেখানটায় বেশি ভিড় হয়ে যাবে, ওখানটায় নাকি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই জন্য তুমি যাওনি। তো এই মানুষগুলো যদি বেকার না হয়, তাহলে আমাদের পাড়া আমাদের সমাধানে কী করে যাচ্ছে? বেকার মানুষ ছাড়া সরকারি প্রকল্প নিতে কেউ যাবে না। আজকে 100 দিনের কাজের টাকা নিয়ে মারপিট চলছে, কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না। পশ্চিমবঙ্গে যদি সব মানুষই কাজের মধ্যে থাকে, তাহলে 100 দিনের কাজের টাকা কি হবে? 100 দিনের কাজের টাকা নিয়ে তুমি কি করবে আমাকে বলো? সবাই যদি টুকটাক কাজ করে, তো 100 দিনের কাজ করে তাদের কী লাভ হবে? এই যে মুখ্যমন্ত্রী ঢপবাজি, চিটিংবাজি, সেটা নিজের অপমান নিজে সব সময় করে যাচ্ছে, অবিরত নিজের ভুলগুলোকে নিজেই বলে যাচ্ছে, মানে চোরের মায়ের বড় গলা। ঝাড়গ্রাম জেলাকে নতুন জেলার স্বীকৃতি আমরা দিয়েছি, যেমন আলিপুরদুয়ার জেলা নতুন স্বীকৃতি আমরা দিয়েছি। তোমরাই তো সব করেছো, তোমরা ভারতবর্ষের স্বাধীনতা এনেছো, এবং তোমরা সব জেলাগুলোকে স্বীকৃতি তোমরাই দিয়েছো। মেদিনীপুরকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর তোমরা করেছো, তোমরা সব কিছুই করেছো। কী করোনি বলো তো? হাওড়ার ব্রিজও তোমরা বানিয়েছো, এবং দ্বিতীয় হুগলি সেতুও তোমরা বানিয়েছো, তোমরা মহাকরণ বানিয়েছো, তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়েছো, তোমরা সায়েন্স সিটি বানিয়েছো, তোমরা কালী মায়ের মন্দির বানিয়েছো। কি বানাওনি বা তোমরা কি করোনি? এত পরিমাণে ঢপবাজি করেছো যে পশ্চিমবঙ্গের মানুষ হয়তো ভাবছে যে আমরা এখনও পর্যন্ত হয়তো পরাধীন হয়ে আছি, স্বাধীনতা এখনও আসেনি। কারণ স্বাধীনতার আগে যা ছিল, স্বাধীনতার পরেও সেম জিনিসই আছে। তোমরা আগের মতোই করে দিয়েছো, আমরা সব কিছুই জানি। আর তোমরা এত ভালো মানুষ কী করে হলে? তোমাদের মা কী খেয়ে জন্ম দিয়েছিল সেটা আমাদেরকে একটু বলে ভালো হতো। তাহলে আমাদের যে ছেলেপুলেগুলো হবে, আর আমার বউদেরকে সেগুলো খাইয়ে ওটা ছেলেপুলে জন্ম দিতাম আর কি। এটা একটু জানার খুব দরকার ছিল। দিদি, তাহলে তোমায় বলি যে সিপিএমের আমলে এগুলো আগে হয়ে গেছিলো, তুমি আসার পরে হয়েছে এটা কিন্তু ভেবো না। কারণ তুমি যতদিন থেকে এসছো শুধুমাত্র সেই পিচগুলোর উপরে পাতলা একটা পিচের আস্তরণ দিয়ে তুমি সব কিছু করেছো। আজকে বলছো ঝাড়গ্রামে কেউ যেতে পারতো না। তুমি 2011 সালে আসার পরে মাওবাদী কার্যকলাপ কী করে কমে যেতে পারে? তুমি তো কাউকে অ্যারেস্টও করনি, কিছুই করনি। তুমি আসার পরে মাওবাদীরা গায়েব হয়ে গেল। তার মানে এখানটায় কী প্রমাণ হয়? তুমি মাওবাদীদের মদতদাতা, তুমি মাওবাদীদেরকে অস্ত্র সরবরাহ করতে, তুমি সব কিছুই করতে। তোমার মতো চিটিংবাজ, ধাপ্পাবাজ পশ্চিমবঙ্গবাসী আর একটাও দেখেনি। এই মুখ্যমন্ত্রী, তিনি সবার জন্য নাকি উন্নয়ন করেছেন, তাহলে মাওবাদীদের জন্য কি উন্নয়ন করেছেন? 2004 সালে যে ঝাড়গ্রামে বেলপাহাড়িতে যেখানটায় দুর্ভিক্ষ হয়েছিল, সে গ্রাম থেকে আমরা ঘুরে এসেছিলাম, এখনও পর্যন্ত কোনো রকম কোনো তাদের গ্রামে উন্নয়ন হয়নি, কোনো রাস্তা নেই। এই ঢপবাজি করতে করতে নিজেকে কোন জায়গায় নিয়ে গেছে এ নিজেও জানে না। পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তুমি কত বড় ঢপবাজ। তো এই ঢপবাজ মুখ্যমন্ত্রীকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।